আজকের প্রসঙ্গ শুরু করতেছি। আপনারা জানেন যে ওসমান হাদি, বিপ্লবী শহীদ ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে। হত্যা পরবর্তী পরিস্থিতি বাংলাদেশের সম্পূর্ণ রাজনীতি বদলে গেছে। নতুন নতুন ফ্যাক্টর অ্যাড হয়েছে তাতে। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান স্বার্থ, সুখ যা সে চিন্তা করছিল সেগুলোর এখন কি হবে। আজকের আলোচনার প্রসঙ্গ মূলত এটাই। এই জন্য লিখেছি, ইন্ডিয়া কি হাদিকে হত্যার পরে এর যে ভার, ওজন, তা কি বইতে সক্ষম হবে? মব সন্ত্রাস বলে সব ঢেকে ফেলতে পারবে? অলরেডি প্রথম আলোর নেতৃত্বে কালকে সারাদিন তারা পুরো জিনিসটাকে মব সন্ত্রাস বলে, মানে হাদি মরছে কিনা এটা ইম্পর্টেন্ট না, হাদি খুন হয়ে গেছে কিনা এটা ইম্পর্টেন্ট না। হাদি খুন হওয়াকে কেন্দ্র করে বাংলাদেশে ইন্ডিয়ানদের যত স্থাপনা ছিল, যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি বজায় রাখার জন্য যারা কাজ করে, সেটা পত্রিকার অফিস কিংবা সাংস্কৃতিক অফিস, যেটাই হোক না কেন, এই প্রতিষ্ঠানগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ওটাকে মুখ্য করে এনে মব সন্ত্রাস হচ্ছে। এটা হলো মব সন্ত্রাস। কিন্তু মব সন্ত্রাসটা কেন হলো? মব সন্ত্রাস বলে যেটাকে বুঝাতে চাচ্ছে সেটা কি, কেন এটা হলো, তা ব্যাখ্যা করতে রাজি না, যেন ওটা হয়ই নেই। ঘটনা শুরু হচ্ছে মব সন্ত্রাস থেকে, তার স্টার্টিং পয়েন্ট মব সন্ত্রাস। কিন্তু এটা মব সন্ত্রাস, তাদের বাসার এই মব সন্ত্রাসটা হলো কেন, এটা নিয়ে তারা মুখ খুলতে রাজি না। হাদি মরে নাই, হাদি মরছে না, বাচ্চা তাদের এই কামাই ধান্দা, ইন্ডিয়ার কাছ থেকে দালালি টেকাতে টাকা নিয়ে এসে তাদের সংসার চালানো, ডাল ভাত খাওয়া, এইটা হচ্ছে মুখ্য জিনিস তাদের। ফলে পুরো পরিস্থিতিকে ইন্ডিয়ান যত ধরনের দালাল আছে রাজনৈতিক সাংস্কৃতিক জগতের, সব একেবারে রামানন্দ মজুমদার পর্যন্ত, আমার তো মনে হয় না গত কয়েক বছরে সে বাসা থেকে বেরিয়েছে, সেও ওখানে হাজির, কাউকে বাদ দেয় নাই। উদীচির মারামারি হয়েছে নিজের দলের দুটা পক্ষের মধ্যে, পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে। বলছে উদীচিতে হামলা হয়েছে, ওটাকে এদের হামলা বলে চালাই দিচ্ছে। এগুলো চলতেছে আর কি। কিন্তু এগুলো দিয়ে কি তারা তাদের ইন্ডিয়ান আধিপত্যকে কায়েম রাখতে পারবে অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমন? মুখ্য প্রশ্নটা হলো যে ইলেকশন দিয়েছেন, একটা ডেট দিয়েছেন, সেই ইলেকশনটা আদৌ হতে পারবে কিনা আমরা জানি না। সেই ইলেকশনটা হলে পরে এইবার তারেককে জিতে আনতে পারবে কিনা, সেই তারেক, আরো প্রশ্ন আছে, তারেক যদি জিতেও যায়, সেই তারেক কি ইন্ডিয়ার পক্ষে কাজ করবে? ইন্ডিয়াকে হারিয়ে ফেলা আধিপত্য, হাসিনাকে রেখে যেভাবে 15-16 বছর তারা রান করে গেছে, সেই রকম একটা নয়া হাসিনা কি ইন্ডিয়ানরা আবার খাড়া করতে পারবে বাংলাদেশে? এটা বিরাট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে, কিন্তু সবাই চেষ্টা করে যাচ্ছে এটার পক্ষে। ইন্ডিয়া এবং তার স্বার্থের পক্ষের লোক এটা সবাই চেষ্টা করে যাচ্ছে এটাকে কি করে তাদের লক্ষ্য পূরণের জন্য সাজানো যায়। আজকে এগুলো প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। তাহলে মূল প্রসঙ্গ যেটা, গতকালকে সারাদিন তারা কাটিয়েছে হাদি হত্যা প্রসঙ্গটাকে চাপা দিতে, যেন এটা কিছুই হয় না, আমরা জানি না, এটা কোনো ঘটনাই না। মূল ঘটনা হলো কেন প্রথম আলো ডেইলি স্টার জ্বালা দেওয়া হয়েছে, সেইটার বিরুদ্ধে নতুন বয়ান তৈরি। ইভেন হিউম্যান রাইট কাউন্সিল, জাতিসংঘের, সেখানকার একটা র্যাপোর্টিয়ারকে নিয়ে এসেও এই অনুষ্ঠানের মধ্যে ঢুকানো হয়েছে। সকল তাদের প্রতিবাদ সমাবেশ, যৌথ প্রতিবাদ সমাবেশ, মালিক সমিতি, পত্রিকার সম্পাদক সমিতি মিল্লা এইসব কাণ্ড করে হয়েছে। কালকে থেকে সবচেয়ে বড় সমাবেশটা করছে তারা। গত 4-5 দিন ধরে এটা চলতেছিল নানান কিছু ভাবে, নানান রকম ভাবে।
কখনো বিএনপি ডাকতেছে অনুষ্ঠান, কখনো এদের কেউ একটা কোনো নামে ডাকতেছে, এবং এগুলো দিয়েই তারা পাল্টা বয়ান তৈরি করার চেষ্টা করতেছে যে তারা যে মার খেয়েছে, দুলা ঝাড়ে টেরে উঠে খাড়াই করতেছে, না আমাকে মারে নাই তো, মব সন্ত্রাস হচ্ছে তাদের অ্যাটিচিউড। সো তাদের কাছে মূল শব্দ হলো এখন মব সন্ত্রাস। আমি আগেও বলেছি, আরেকবার বলে নি, মব সন্ত্রাস কখন হয়? যখন হাসিনা উৎখাত হইছে, এই টাকা চোরেরা, আয়না ঘর বানানোর লোকেরা নির্বিচারে যারা বাংলাদেশের মানুষকে খুন করছে, এমনকি হাসিনা উৎখাতকে কেন্দ্র করে 36 দিনে যারা 1400+ লোক হত্যা করছে, এবং এই হত্যার পক্ষে তদন্ত রিপোর্ট দিয়েছে ইউএন এর হিউম্যান রাইট কাউন্সিল, তাদের এস্টিমেশন হলো 1400+ লোক হত্যা হয়েছে। এরপরেও তাদের টনক নড়ে না, ধুলা ঝেড়ে উঠে বলতেছে না কিছু হয়নি। এগুলো সব কিচ্ছু না। তাদেরকে ফিরে আবার ইন্ডিয়ান আধিপত্য কায়েম করতে হবে। নতুন কাকে দিয়ে করানো যায়, এটা হচ্ছে তাদের সাবজেক্ট, প্রধান প্রসঙ্গ হচ্ছে তাদের এটা। কেন? ওই আবার আধিপত্য, ইন্ডিয়ান আধিপত্য ফিরে কি করে কায়েম করা যায়, এই লড়াইটা এখন একটা তুঙ্গ মুহূর্তে পৌঁছেছে। কালকেই ছিল তাদের সর্বোচ্চ তার প্রদর্শনী। যত ধরনের লোক বাংলাদেশে তাদের আছে, নানান ধরনের প্রতিষ্ঠান করে তারা ইন্ডিয়ানদের এই আধিপত্য ফিরে কায়েম করার পক্ষে যারা কাজ করে আসতেছে, তাদেরই সমাবেশ ছিল মূলত কালকে। কাউকে বিপদে ফেলে ডেকে ওখানে রাখতে বাধ্য করছে। যেমন ধরেন জামাতে ইসলামকে দাওয়াত দিচ্ছে ওখানে, বুঝছে? আর শুধু যদি পত্রিকা পড়ছে বলেন তাহলে তো বলতে হবে না, পত্রিকা পড়াটা ঠিক হয় নাই। এটা বলাই নিয়ে এইবার করছে কি, ওখানে শেষ হয় নাই, এবার অনুষ্ঠানের পরে রাস্তায় বেরিয়ে এসে বলতেছে মানববন্ধন করেন, আর মানববন্ধনে জামাতের লোকটাকে দাঁড়াতে ইচ্ছে। এটা ব্ল্যাকমেইল। আমি তো আপনার ওখানে গেছি, শুধু আপনি যদি মব সন্ত্রাসী বলেন বা পত্রিকা মব সন্ত্রাস বলেন, আপনি পত্রিকার উপর হামলা বলেছেন, সেটার জন্য আমি বলতে পারি বড় জোর একটা কিছু। কিন্তু আপনি এখন রাস্তায় নামাই দিলেন আমাকে দিয়ে, এবার দেখাবেন এই যে জামাত ইসলাম আমাদের কাছে সমর্থন করছে। সেম এই জাতিসংঘের র্যাপোর্টিয়ারকে নিয়ে এসে তাকে ধরে নিয়ে এসে ঢুকাই দিলেন। জাতিসংঘের র্যাপোর্টিয়ার ওখানে গিয়ে বেকুব বুঝে নাই, সেও মব সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করেছে। ও বোঝা উচিত ছিল পিছনে যে ব্যানারটা টাঙানো আছে ওখানে কি লেখা আছে। ওখানে যদি মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ হয় লেখা থাকে, তাহলে তো আপনি মব সন্ত্রাসের পক্ষে কথা বলতেছেন। মব সন্ত্রাসের পক্ষে না, মানে মিন করছি যে মব সন্ত্রাসের বিরুদ্ধে আপনি কথা বলছেন। এখন কোশ্চেন হচ্ছে এটাকে মব সন্ত্রাস আপনি কি বলবেন? মব সন্ত্রাস মানে কি? আমি বারে বারে বলেছি, মব সন্ত্রাস মানে হলো মানুষ যখন দেখে একটা অপরাধের বিচার হচ্ছে না, তখন মানুষ সময়ে নিজেই ওই বিচারের দণ্ডটা নিজের হাতে তুলে নেয়, নিজেই বিচার শুরু করে দেয়। এখন আপনি এটাকে সবসময় যদি দোষারোপ করেন, আর যদি এর পিছনে কি আছে ওটা যদি না দেখেন ইচ্ছা করে, এটার পিছনে আছে আপনি ক্ষমতায় আছেন যে শাসকরা এই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। যে কথা বলতেছিলাম যে হাসিনার লোকেরা, হাসিনা নিজে সহ দেদারসে অর্থ পাচার করছে, আয়না ঘর চালু করে বোধহয় কয়েক হাজার লোক মারছে, 1400+ হত্যা তো 36 দিনে করছে। এই সব কিছু করার দায় যে সরকার আসলো, সে এসে এইবার আওয়ামী লীগের বিচার করবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতে হলে না বলবে না, আমি না, এটা অন্য কেউ করবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবে। তা আপনি আসছেন কেন? এই যে আপনি একটা অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাচ্ছেন না। প্রথম দিনই তো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলে বসছিল সাক্ষাৎ, তারা আওয়ামী লীগকে পাশে রেখে দিয়ে আগাবে। তাহলে এই যে আপনি পাশ কাটায় যাচ্ছেন, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনা ওখানে সমানে ফেসবুকে হুমকি দিতেছে, তাহলে একবার আইসে নিয়ে সব কটাকে ওনাকে জেলে ঢুকাবে, ওনাকে শাস্তি দিবে। এগুলা শোনার পরেও আপনি কোনো রিয়াকশন করবেন না। এখন যখন মিছিল বেরিয়ে 32 নম্বর ভেঙে দিলে বলতেছেন মাপ সন্ত্রাস হয়েছে, মজা না?
মব সন্ত্রাস তাইলে বুঝছেন কি? লাগাতার এই প্রথম আলো ডেইলি স্টার চালা যেতেছে এগুলো খবর, এগুলো কাজ, একই তৎপরতা। আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। ইউনূস সাহেব, আপনি একটা মিডিয়া কমিশন বানাইলেন। মিডিয়া কমিশন কি করে নতুন আমলে পত্রিকা চলবে, মিডিয়া চলবে, তার জন্য কোনো ক্রাইটেরিয়া ঠিক করলেন না। পত্রিকায় খবরের নামে প্রপাগান্ডা হচ্ছে রয়ের পক্ষে, না এটা ঠেকানোর কোনো উপায় নেই, কোনো উদ্যোগ নেই, না প্রেস কাউন্সিলকে খাড়া করার কোনো উদ্যোগ আছে, না কোনো মেকানিজম ঠিক করার কোনো উদ্যোগ আছে। এমনকি ওই কমিশনের ভিতরে কোনো রেকমেন্ডেশন এই প্রসঙ্গে নাই। এই প্রসঙ্গে যে মিডিয়ার এই দালালি করে মিডিয়া চলবে, রয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে মিডিয়া চলবে তাদের কোনো, মানে ওই কমিশনের যে সুপারিশ ভিতরে কোথাও সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সাংবাদিককে কারেক্ট করার জন্য, সঠিক পথে আনার জন্য কোনো উদ্যোগ নেই, একটা কোনো উদ্যোগ নেই। আবার এরাই গিয়ে উল্টা ইউনূস সাহেবকে ধমকাইছে, আমরা যে রেকমেন্ডেশন লিখে দিচ্ছি এগুলো একটাও তো আপনি বাস্তবায়ন করেন নাই। বুঝেন কাট? সো মিডিয়া যেমন আছে তেমন তেমন, মানেটা হলো কালকে সারাদিনের পরে এটা সবাই নিশ্চিত হয়ে গেছে যে আমরা ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশে লুটপাট করব এবং আমরা মদত দিব হাসিনা এন্ড গং, যারা ইন্ডিয়ান দালালি করে বাংলাদেশে। মিডিয়া জগতে এদের সবাইকে আমরা যেমন আছে তেমন রেখে দিব, দালালি চালাই যেতে দিব। রয়ের কাছ থেকে টাকা আনবেন আর বাংলাদেশের মিডিয়ার নামে, সংবাদপত্রের নামে যা খুশি তাই করবেন, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। এবং কালকে আপনারা প্রমাণ করছেন, এবং এটিকে আপনারা এর বিরুদ্ধে বললে আপনাকে মব সন্ত্রাসী বলবে। কালকে সারা দিনে তাদের আলোচনার সবাই এটি প্রতিষ্ঠিত হয়েছে। ফেসবুকে অসংখ্য জিনিসপত্র বেরোয়, এরকম একটা জিনিস লেখা আছে, ইন্টারেস্টিং জিনিস, যে লিখছে সে বলতেছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, পত্রিকা মালিক, প্রিন্টেড পত্রিকা মালিক সমিতির তথ্য এটা। তাদের তথ্য অনুযায়ী যে কোনো একটা প্রিন্টেড পত্রিকা বিক্রি করতে গেলে পত্রিকা মালিকের 12 থেকে 15 টাকা লস হয়, উল্টা, লাভ তো দূরের কথা, তার লস। শুধু তাই না, প্রথম আলোর মতন একটা পত্রিকা, এত বড় একটা ইনস্টিটিউশন চালাতে গেলে প্রতিদিন খরচ হয় 1.5 কোটি টাকা, 1.5 কোটি প্রতিদিন, কিন্তু এটা লস। তাহলে এটা চালাচ্ছে কেন? আর এই লসেরটা পূরণ করছে পত্রিকা, সিম্পল হিসাব না, কেউ ওখানে জিজ্ঞেস করবে না। এই যে দেখেন মিডিয়া কমিশন বসলো, এই কুতুব শেষ বেলায় কি করছে, গিয়ে আবার ডেইলি স্টার জয়েন করছে। মানে কি বলবো, চক্ষু লজ্জাটাও নাই। সে ছিল কমিশনের প্রধান, মিডিয়া কমিশনের প্রধান হলো সে কি জয়েন করছে ডেইলি স্টার। এখন বুঝতেই পারতেছে এর পক্ষে কি এখন ডেইলি স্টারের বিরুদ্ধে, ডেইলি স্টারের রয়ের দালালি করে রয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশের দালালি করার বিরুদ্ধে কোন রেকমেন্ডেশন দিবে? দেয় নাই। কোন সাংবাদিক বলে কাউকে কোনো অভিযোগ করেছে? কারো সুনির্দিষ্ট নাম করার দরকার নাই। বা সাংবাদিকদের দালালিটা ঠেকানোর উপায় কি? যেসব রিপোর্ট গুলো ছাপতেছে সূত্র বলেছে, সূত্র বলছে বলে গাইবে রিপোর্ট লিখতেছে, এটা যে বন্ধ করতে হবে না। প্রেস কাউন্সিল কোন একটা প্রতিষ্ঠানকে এটা দেখার জন্য দায়িত্ব দেন, মালিক সমিতিরই প্রতিনিধি রাখেন, সেখানে অসুবিধা তো নেই, কিন্তু নিয়ম করেন যে আপনি সূত্র বলছে বলে বানোয়াট খবর আপনি ছাপতে পারবেন না। ইন্ডিয়া যেটা রিপোর্ট করতে চায়, করাইতে চায়, সেটা করতে পারবেন না। আপনি সোর্স বলতে হবে খবরে, আর না হলে সেটা রিপোর্ট না। কিছু নিয়ম কানুন করে না, কিছু করবে না। এই কমিশন এই প্রসঙ্গে একদম মুখে তালা, আর নিজে এখন গিয়া ইয়েতে ডেইলি স্টারে জয়েন করছে। এই ইউনূস সরকারের আমলে যতগুলা লোক নানান ধরনের কমিশনে ঢুকছে, তারা অ্যাজ ইট ইজ এইখানেও খাইতেছে, ওখানেও খাইতেছে। যে লোক একই সঙ্গে ইয়ে হচ্ছে কমিশনের সঙ্গে রিলেটেড, কমিশনের প্রধান বদরুল ইয়ে, সবগুলো এনজিওর লোক, একই লোক বাইরে বেলতেছে, কমিশন কিচ্ছু হবে না। অদ্ভুত কাণ্ড। বদিউল আলম মজুমদার
টিআইবির প্রধান ইফতেখার, তার নিজেরই সংগঠন কি করে চলে তার কোনো স্বচ্ছতা নাই। সে মানুষের স্বচ্ছতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল খুলে বসে, তার সংগঠন চলে কি করে, টাকা দেয় কে? বাংলাদেশে তো কোনো এনজিও টাকা আনার মতন কাউকে ছাড় দেওয়া হয় নাই, অনুমোদন দেওয়া হয় নাই ইউনিসেফ আসার পর থেকে। তাহলে ওর সংগঠন চলছে কি করে? এর আয়ের মানে এর সোর্স, বেতনের সোর্স টাকা কে দেয়? সেটা তো কোনো স্বচ্ছতা নাই। তাহলে আপনি এটা সংগঠন চালান কেমনি? উত্তর নেই। সো পুরো এই কমিশন এবং রিলেটেড যতগুলো আছে প্রত্যেকে একই সঙ্গে দুই তিনটা আগে যা কাজ করতে এখন তাই করে। এবং ইউনূস সাহেব এমন অবারিত একটা উদাহরণ, আপনি একই সঙ্গে দুইটা চাকরি করেন, একটা কন্ট্রাডিক্টরি কিছু এসে যায় না, এমনই উদাহরণ ইউনূস সাহেব। তো এগুলা দিয়ে আপনি বিচার করবেন না আসলে। সো বিচার না করাটা থেকেই তো আপনি মব সৃষ্টি হবে। এখন মব মানেই হলো মানুষ স্ব-উদ্যোগে আইন নিজের হাতে তুলে নিবে। এখন আইন নিজের হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করছে। আর আমি প্রথম আলো হিসেবে সমানে গুজব লিখে যাব। তো সেইটা দেখালাম আর কি, যে পত্রিকার টাকাটা করতে আসে, এই টাকাটাই আসে রয়ের কাছ থেকে, যে তারা এই নিয়ে পয়সা দিতে থাকবে এবং এইভাবে চলতে থাকবে। তাহলে এখন চেষ্টা করছে কি নতুন করে তারেক কি ক্ষমতা এনে তাকে করে কন্ট্রোল রেখে আরেকটা নয়া হাসিনা যুগ শুরু করা যায়, এটা হচ্ছে তার লক্ষ্য। সেজন্য আমি বলছি যে ইন্ডিয়ানরা কি পারবে একটা নয়া হাসিনা খাড়া করতে? এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে মুখ্য প্রশ্ন। অন্য ভাষায় বললে এটাই ইন্ডিয়ান হেজিমনি কি বাংলাদেশে ফিরে আবার কায়েম হবে যেরকম লেভেলে আগে ছিল হাসিনার আমলে, নাকি ফেল করবে, অন্তত ছোট হয়ে যাবে? এটা এইসব প্রশ্নগুলো হলো এখনকার বাংলাদেশের রাজনীতিতে মুখ্য প্রশ্ন। 25 তারিখে তারেক জি আসতেছে দেশে, ইউনূসের সাথে তার একটা রফা হবে, কথা হবে, এর উপরে নির্ভর করছে যে ইলেকশনটা হবে কি হবে না। ইউনূস সাহেবের নিজের এটা হলো যে আমার কি লাভ, সো ইলেকশনটা উপলক্ষে আমার কি লাভের প্রশ্ন আসছে আসলে। ইউনূস সাহেব বলবে আমার কি লাভ, আমি এটা করে দিলাম, এই যে এত কিছু করে দিলাম, আমার কি লাভ? আমাকে কি তোমরা প্রেসিডেন্ট রাখবো 5 বছর? তুমি প্রধানমন্ত্রী হওয়ার অসুবিধা নেই, কিন্তু আমাকে প্রেসিডেন্ট রাখো, তাহলে না তোমারও লাভ আমারও লাভ। সো আমার কি লাভ, সেই প্রশ্ন ফয়সালা হবে আসলে। তাহলে কে কি নিতে চায় সেই হিসেবে তর্কাতর্কি হবে। মজার দিকটা হলো এদের কারো হুঁশ নাই। এই আলাপটা করতে যাওয়া মানে হলো যে তাহলে ইলেকশনে কে কটা সিট পাবে তাই যদি অ্যারেঞ্জ করে ঠিক ইলেকশন করতে হয়, তাহলে তো এটা হাসিনার ইলেকশনের চেয়ে কোন অংশে আলাদা, হাসিনার ইলেকশনই হবে। তাইলে এই সকল রফা দুজনে বসে কথা বলা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ নিয়ে আলাপ হবে? সেকেন্ড প্রশ্ন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ আলাপ যদি হয় তাহলে অন্য আর যেসব দল আছে, ইভেন ছোট্ট একটা লোক স্বতন্ত্র দাঁড়াইছে সেও যদি হয়, তো তারা কি বসে বসে দেখবে আঙুল চুষবে আমরা দাঁড়াইছি কেন ইলেকশনে? সেটা জামাত ইসলাম হতে পারে, এনসিপি হতে পারে, এনিবডি হতে পারে, স্বতন্ত্র একটা ব্যক্তি হতে পারে। তো এরা সবাই ইলেকশনে পার্টিসিপেটকে আঙুল চুষার জন্য পার্টিসিপেট করবে? এদের আশা হলো তাই। আচ্ছা, ইউনূস আমি খুব বুদ্ধিমান, আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো, বাক করে দেবো, তা আমার একটা ভাগ্যের ইলেকশন হবে। তা হাসিনার থেকে আপনাদেরটা আলাদা কেন? হাসিনা যেভাবে ইলেকশন করছে আপনার তো ওইটাই করলেন। সেকেন্ড প্রশ্ন, ওই যে গ্যারান্টি আপনি এটা পারবেন? হাসিনার মতন এক্সপার্ট আপনারা না। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কে করে দিবে? ওয়াকার সাহেব? কাকে দিয়ে করাইবেন আপনি? অসম্ভব। এই বাস্তবতাটাই নাই আসলে, কারণ আর্মি বলতে কোনো ইউনিফাইড কিছু নাই এখন। এই যদি রাজি হয় তো রাজি হবে, আপনার বিরুদ্ধে যাবে, দিবে ফুস করে, ফুটা করে দিবে, তখন কি হবে আপনার? তাহলে ইউনূস সাহেব কিসের ভরসায় এগুলো করতেছে? এই আলাপ তারে কিসের ভরসায় হবে? আর এই আলাপের ভিতরে যদি তারে ক্ষমতাই আসতেই যদি পারে, বাকিরা কি চায় দেখবে? আর এই আসতে পারা না পারার উপরে নির্ভর করছে ইন্ডিয়ান আধিপত্যটা থাকবে বাংলাদেশে না চলে যাবে। কথা এখানে শেষ নয়, কথা কত দূরে যাচ্ছে দেখেন। খোদ ইন্ডিয়াই নিজেরাই আরেকটা ধান্দা আছে, মানে মুখে বলছে যে আর করবে সে যা, দুটো এক না।
আমি বলেছি আপনাদেরকে যে অগ্নিহোত্রীর সাথে কারো বাংলাদেশের তার যে কাউন্টার পার্ট তার সাথে তার যে ডায়ালগ হয়েছে সেটির স্ক্রিপ্ট আমি দেখেছি। ওখানে লেখা আছে, তারা পরিষ্কার করে বলতেছে তাদের একমাত্র লক্ষ্য হাসিনাকে ফেরাতে না। হাসিনা ছাড়া আর কারো মাধ্যমে তারা বাংলাদেশে বিশ্বাস করে না যে তাকে অত ভালোভাবে হেল্প করবে। একই রকম ভাবে মানে আপ টু দ্য মার্ক তারা যেরকম লেভেলে ইনভলভমেন্ট চায় সেটা করতে পারবে, যেরকম লেভেলে আধিপত্য চায় সেটা এনশিওর করতে পারবে। হাসিনা আওয়ামী লীগ ছাড়া কেউ করতে পারবে না বলে তারা বিশ্বাস করে। ফলে তারা একই সঙ্গে ইয়ের সাথে যে কথা বলতেছে তারেকের সাথে, যেটা বোধহয় 4-5 দিন আগে আনন্দবাজার পত্রিকা একেবারে স্ট্রেট কাট স্বীকার করে বলে দিচ্ছে, খালেদাকে গালি দিচ্ছে, তারেককে আপন করে নিয়েছে, এইভাবে বলেছে। এখন দেখেন, তার মানে ইন্ডিয়ারও তো ডাবল রোল হয়ে গেল। তাহলে ইন্ডিয়া চাচ্ছেটা কি, ওর কৌশলটা কি? সো কল্ড কৌশল আছে না আসলে। তারেকের সাথে কথা বললে তারেককে বসাবে, বসে 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা মোটামুটি হাসিনা বিরোধী যারা তারা শেষ করে ফেলবে, সেটা আর্মি হোক আর যেই হোক, আর একটা পিলখানা করবে আর্মিতে, এগুলো তো আছে। আর শেষ এগুলো মোটামুটি শান্ত করে ফেলতে পারলে, যখন শান্ত হয়ে যাবে তখন সে এবার তারেক কোনো একটা উছিলা বলবে, এবার যাও খোকা বিদায় হও, এবং সে আবার হাসিনাকে নিষেধ করে বসাই দিবে। এবং এইটার জন্য হাসিনা এই চিৎকার গুলো দিতেছে 2 দিন পরে পরে, খাড়া আমি আইসে লই, সব সত্যি নিব, সব প্রতিশোধ নিব আমি। এই 2 দিন পরে এই জন্য সে দিচ্ছে। এখন সোজা হিসেবটা শুনেন। আচ্ছা, তারেকও কি তাইলে একটা পাল্টা অনাস্থাবাচক তারও স্বার্থের জন্য কিছু একটা করবে না? তার মানে কি হলো, যে এখানে যে যার সাথে যাই কিছুই ডিল করুক না কেন, কোনোটারই ভরসা নেই। প্রত্যেকেরই আর একটা সেকেন্ড পয়েন্ট আছে, সেকেন্ড লাইন আছে, সেকেন্ড এজেন্ডা আছে। তাহলে ইন্ডিয়া যা কিছু করতে যাচ্ছে এগুলোরই একটা সেকেন্ড এজেন্ডা আছে, তারেকেরও সেকেন্ড এজেন্ডা আছে। তাহলে এই ইন্ডিয়া তারেকের সাথে যে যা কিছু চুক্তি আলাপ হ্যান ত্যান করুক না কেন, এগুলো অবশ্যই কাজ করবে না। কারণ 2 পক্ষের ভিতরে যদি আমার সেকেন্ড চিন্তা থেকে যায়, অন্য ধান্দা, সেকেন্ড এজেন্ডা যদি থেকে যায়, তার মধ্যে কেউ সিনসিয়ার হবে না। তাহলে এই চুক্তি করা বা এই আপস আলোচনা করা না করা দুটোই সমান। থার্ড প্রসঙ্গ হচ্ছে ইউনূস সাহেবের প্রসঙ্গটা দেখেন। এবার ও তো নিজেরটা বুঝে নিতে চাইবে, ও নিজের বুঝে নিতে গিয়ে আরো কি ইস্যু তৈরি করছে দেখেন। ওইখানেও আবার তারেকের সাথে যে ইউনূস সাহেবের আলাপ, সেই আলাপের ভিতরে কে ডমিনেট করবে, মানে এনভায়রনমেন্টের গুণে, পরিস্থিতির গুণে কে কার উপরে ডমিনেট করতে পারবে, এইটার খেলা শুরু হয়েছে। ইউনূস সাহেব মনে করছে আমি যদি এখনই অ্যান্টি ইন্ডিয়ান পজিশনকে খুব শার্প বানাই, তাহলে এইটা আমাকে তারেকের উপরে আমার ডমিনেন্সিটা শো করতে, কাজ করাতে সহজ হবে। এই জন্য সে কমপ্লিটলি অ্যান্টি ইন্ডিয়ান একটা পজিশন নিয়েছে। এত এক্সট্রিমে ইন্ডিয়াও কম যায় না। সে মনে করছে আমার সব মাখন মধু তো এখানেই আছে, আমি যদি দেখাইতে পারি ইউনূসের সাথে হইলো না, তার মানে আমি তারেকের সাথে সম্পর্ক করবো, সো তারেক জিতে যাবে। ফলে ইন্ডিয়াও চেষ্টা করছে, এই যে দেখেন আজকে বিনা মেঘে বজ্রপাত মতন আজকেও তারা দিল্লির এম্বাসিতে গিয়েছে এবং অলমোস্ট এম্বাসিতে ঢুকে পড়ে ব্যারিকেড ভাঙিয়ে কয়েকবার ঢুকে গেছে, এমন ঢুকে গেছে যে পুলিশ ব্যবস্থাকে খেয়েছে, পুলিশ লাঠিচার্জ করছে। এটা ঘরে ঘরে মামলা। কারা গেছে? বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদ, দুইটাই বিজেপি আর এস এস সংগঠন, তাদের অঙ্গ সংগঠন। তাদেরকে দিয়ে অনুষ্ঠান অ্যারেঞ্জ করে এই কাজটা করছে। 2 দিন আগেও এই জয়সওয়াল তাদের মুখপাত্র এই অভিযোগটাই করছে, না তাদের এমবাসিতে আক্রমণ হচ্ছে, ঢাকার ভিসা অফিস বন্ধ করে দিয়েছে। ধান্দাল কত দেখেন, পরের দিনে যে খুলে ফেলবে এটা আবার বলে না, পরের দিন ঠিকই খুলে দিছে, অ্যাজ ইফ তারা না বন্ধ করে রাখছে, বাংলাদেশে ভিসা দেবে না। ওর যে দম বেড়ে যাইতেছে, এই 1.5 বছরের ভিতরে কলকাতার সব হসপিটাল এবং হোটেল বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট সব চাঙ্গে উঠছে, তবু হার মানবে না। ইন্ডিয়ান ভিসা আমরা বন্ধ করে দেবো,
বন্ধ যে তারা করতে চায় না, বন্ধ যে তারা করে নাই, বন্ধ যে করে না এটা যে প্রকাশ হয়ে পড়ছে খবর নেই, এগুলো চালাইতে যাইতেছে। গতকালকে শিলিগুড়িতে আমাদের একটা ভিসা অফিস আছে বাংলাদেশের, ওখানে গিয়ে ফিজিক্যালি হামলা করছে, আর উল্টা আমাদেরকে বলতেছে আমরা এসব হামলা করে বেড়াই। বাংলাদেশে হামলায় যারাই মিছিলটা নিয়ে গেছে তারা, পুলিশ যেখানে ব্যারিকেড দিয়েছে ওই ব্যারিকেড ক্রস করে নাই, বরং ব্যারিকেডের সামনে গিয়ে তাদের ভলেন্টিয়ারি দাঁড়ায় যে যারা মিছিলকারীদের বলছেন নো, এটা ক্রস করা যাবে না, কারণ জেনেভা কনভেনশন অনুযায়ী আমরা কেউ কারো এম্বাসিকে আনপ্রোটেকশন মানে নিরাপত্তাহীন রাখতে পারবো না, এটা আমরা বাধ্য, এটা করতে আমরা চুক্তিবদ্ধ, কমিট করছি। এনিওয়ে, কিন্তু এগুলো চলতেছে, এগুলা এর ভিতর দিয়ে। তাহলে মিটিং এ বসে কি হবে, ওটার লড়াই হচ্ছে বাইরে। আরো আছে ঘটনা, এখানে শেষ না। ইন্ডিয়ানরা নিশ্চিত হয়ে গেছে বা তার সিমটমও দেখা যাচ্ছে যে ইউনূস সাহেব তাদেরকে ফেভার করবে না। ইউনূস সাহেব প্রো আমেরিকান, কথা মিছা না। অলরেডি আমেরিকানরা যে ইঙ্গিত দিতেছে তা হলো যে মোদিকে আঙুলের ডগার উপরে রাখা ইউনূস সাহেব ভালো করতেছে, আর এটা ততোধিক ইন্ডিয়ানরা প্রমাণ হিসেবে দেখাচ্ছে, দেখছো ইউনূস সাহেব তো আমাদের লোক না, আমাদের ফেভার করবে না। ট্রাম্পের সরকার লোকে ভাবতেছে যে মোদি আমেরিকাকে ম্যানেজ করা কোনো ব্যাপার না, এই বাংলাদেশের তারেক বা জামাতে ইসলাম এদের নামে তো মেলা অভিযোগ, জঙ্গিবাদের অভিযোগ, এই জঙ্গিবাদের অভিযোগ চিন্তা করেন না আপনারা, আমরা সব মিটাই দিব। আমেরিকার সাথে কথা বলে এটা জাস্ট তুরি বাজানো, আমার আমেরিকার সাথে কথা বলবো, আপনাদেরকে বিরাট সার্টিফিকেট এনে দেবো আমি। এই জন্য আমাদের পাশ আটেন, আমাদেরকে দিয়ে ইন্ডিয়ান আধিপত্য ফেরত আনার জন্য হেল্প করে। ফ্যাক্টস হচ্ছে যে অলরেডি আমেরিকানরা ইঙ্গিত দিতেছে ইউনূস সাহেবকে যে তুমি ঠিকই করছো, এটা বেশি বেড়ে গেছে। এটা আমার কথা না শুনে আমার নাকের ডগায় তারা পুতিনকে ডেকে নিয়ে এসে তার তেল কিনবে বলে চুক্তি করছে। হ্যাঁ, এত বড় বেয়াদবি। এটা হচ্ছে ট্রাম্পের অ্যাটিটিউড। ফলে সে চাচ্ছে যে ইউনূস সাহেব আরো বেশি করে এটা করুক ইন্ডিয়ানদের বিরুদ্ধে। না, বাকি সব ইস্যুতে ইউনূস সাহেবকে সমর্থন করতেছে না ট্রাম্প, কিন্তু এই একটা জায়গায় এসে তারা ইঙ্গিত দিতেছে যে আগে যাও, এটা করো। তাহলে বাংলাদেশের ইলেকশন ডিটারমাইনিং বিষয়টা হবে 25 তারিখে তারেক আসার পরে, থাকবে সে 7 দিন। ইউনূস সাহেবই তাকে আসতে বাধ্য করছে বলা ভালো, কারণ সে বলতে যাচ্ছে এই বিষয়ে কথাবার্তা তোমার সাথে ফাইনাল না হলে কিছু হবে না, ফলে তাকে আসতে হয়েছে। ভিসা নিয়ে তো আনতে পারে নাই, ওই ট্রাভেল পাস নিয়ে আসছে, সে 7 দিন থাকবে, 7 দিন পরে চলে যাবে আগের স্ট্যাটাস অনুযায়ী। এখন এই 7 দিনে আলোচনাটা হবে, আলোচনাটা যদি দেখা যায় রফাটা হয়েছে কোনোভাবে হয়ে গেছে, তাহলে ইলেকশন হবে, যদি না হয় তাহলে ইলেকশন হওয়ার কোনো চান্স নাই। কি হবে তাহলে? একটা হাতি মারছে, আরো 10টা মারবে, মাইরে গন্ডগোল লাগায় এর ওর নামে দোষ দিয়ে ইলেকশনটা বন্ধ করে দেবে। এটা হলো একটা রাস্তা। সো আসলে কি হবে এটা দেখার জন্য সবাই ওয়েট করে বসে আছে। আমি মনে করি বাংলাদেশের জন্য এই পুরা ডিসেম্বরের বাকি দিনগুলা খুব ডিটারমাইনিং মাস হবে। এই জন্য ঘটনা এখানে শেষ নেই, এরপরে আরো আছে। আপনারা জানেন যে জামাতের সভাপতি শফিক সাহেব উনিও লন্ডনে গেছিলেন। আমি এর আগে অনেকবার বলেছি আপনাদেরকে যে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার হচ্ছে রয়ের লোক, তাকে রয়ের আরেকটা জানালার মতন করে ব্যবহার করে। তো দেখে মনে হবে যে ও রবার্ট কুকের সাথে তো বিএনপি জামাত ইসলাম কথা হচ্ছে, ভালো, ঠিক আছে। কিন্তু আসলে উনি যে কথা বলতেছেন রয়ের হয়ে, রয় কি কি প্রস্তাব দিতেছে, কি করতে চাইতেছে, সেগুলোর মেসেজ দিতেছে সারা কুকের কাছ থেকে, এটা তো বুঝতে যাবে না। আর সারা কুকরাই বা এরকম যাচ্ছে কেন? কারণ সারা কুকুরের অবস্থা খুবই খারাপ, ফাইন্যান্সিয়াল অবস্থা। ফলে ইন্ডিয়া কোন একটা ব্যবসা দিচ্ছে বা ব্যবসা দিবে বলেছে, বিনিময়ে কাজটা যদি করে দিতে পারে ওদের অসুবিধা, হয়তো সারাদিন এইভাবে দিন কাটাইছে। তারা দাওয়াত দিয়ে শফিক সাহেবকে নিয়ে গেছে লন্ডনে। আমি যতটা নিশ্চিত ভাবে এর ইনফরমেশন গুলো পাইছি,
অদ্ভুত, বড়ই অদ্ভুত। ওখানে শফিক সাহেবকে বলতেছে, তোমরা চিন্তা করো না, আমেরিকার কাছে তোমাদের নামে যত খারাপ রেকর্ড আছে সব কাটাই দেবো আমি, আমেরিকা একটা ফার্স্ট ক্লাস বানাই দেবো। আমি তোমাকে আমেরিকানদের কাছ থেকে কোন ধরনের তোমাদের সঙ্গে খারাপ কথা, বাধা দেওয়া, ব্যাড রিমার্ক, ব্যাড মন্তব্যের কারণে তোমাদের সম্পর্কে না এটা বালা না এটা ইসলামিস্ট, সব ঠিক করে দেবো, চিন্তা করো না, খালি আমাকে সাপোর্ট করো। এইটাই ইন্ডিয়ানদের প্রস্তাব ছিল। জামাত ভাবতেছে আমরা বুদ্ধিমান। শফিক সাহেব বলছে যে দেখেন ভাইয়া, আমাদেরও তো আপনাদেরকে দরকার, আপনাদেরকে ছাড়া তো আর আমরা ক্ষমতায় গেলে, আমি যে ক্ষমতা জিতে চাই, তাহলে জিতে গেলেও তো আমাদেরকে আপনাদের সাথে খাতি করে চলতে হবে, সম্পর্ক ভালো রাখতে হবে। তা আমি বলি কি, এক কাজ করেন, আমরা যেন ক্ষমতায় যাই ওইটা ক্যান্সেল করে দেন, আমরা তো অবশ্যই আপনাদের সাথে গুড রিলেশন রাখবো, এটা গ্যারান্টি দিতেছে। সুতরাং যা কিছু আলাপ আগে জিতে লই, এরপর তো আলাপটা এরকম হয়েছে। একই সঙ্গে একটা ইঙ্গিত দিয়ে ফেলাই, স্পেসিফিক বলে শফিক সাহেবের লন্ডন আসার যে টিকিটটা যে করে দিয়েছে, হোটেলে যে হোটেলে ছিল সেই হোটেল থাকার বুকিং বিল যে দিয়েছে, তার দিক থেকে বলি কথাটা, ওই লোক প্রচন্ড অখুশি হয়েছে। শফিক সাহেবের পরিকল্পনা ছিল ওই লোককে সাথে নিয়ে ইন্ডিয়ানদের সাথে কথা বলতে যাওয়া। ওই লোক বুদ্ধিমান, ও যখনই শুনছে যে তাকে সহজ আইব প্লাস ইন্ডিয়ানদের সাথে কথা বলার জন্য সে লন্ডন আইতেছে, সে প্রচন্ড বিরক্ত হয়ে গেছে। স্ট্রেট বলে দিচ্ছে আপনার যা ইচ্ছা আপনি করেন, বাট আমি আপনার সঙ্গী হব না, এবং সে সঙ্গী হয় নাই। ইভেন ফিরে এসেও রিপোর্টিং করছে, সেই লোকের সাথে আবার কথা বলতে গেছে, সে লোক বলছে আপনার রিপোর্টিং নিয়ে আপনি থাকেন, আমি এগুলোর ভিতরে নাই, আমার রাজনীতি, আমার পজিশন আলাদা, আমি আপনার সঙ্গে এইসব বিষয়ে থাকবো না। একদূর পর্যন্ত ইনফরমেশন আমি পাইছি। ওকে, এখন ইন্ডিয়ানরা এরকম করলো কেন, এইটার একটা ব্যাখ্যা তারা দিয়ে বাড়াইতেছে। কিছুদিন আগে অভিযোগ করেছিল ইন্ডিয়ানদের বুক হলো, বুঝছো না, এক জুড়িতে সব ডিম রাখছে, হ্যাঁ খালি হাসিনার সঙ্গে সম্পর্ক রাখছে, কার সাথে সম্পর্ক রাখতো না, ভান করতেছে ইন্ডিয়ানরা যে হারিয়ে একটা ফুলকেরা নিচ্ছে। ঘটনা উল্টা, এটা নিয়ে তর্ক হয়েছে আসলেই 2007 সাল তাদের মধ্যে, নিজের মধ্যে ওই আর্গুমেন্টে জয়লাভ করছে যে ভাই কবে কি পাবো ওই ভরসা করে লাভ নাই, নগদ যা পাই হাত পেতে নাও। হাসিনা বলতেছে ওখানে ক্ষমতা রাখলে ও আমাদেরকে ছাপ্পর ফেরে দিবে সবকিছু, এটা নিবো না, ভবিষ্যতে কি পামু ওইসব চিন্তা করে আমি এখন যা পাইতেছি এটাকে হালকা করব। তো এইভাবে তখন এটা সলভ করছিল। আর এখনকার পজিশন হলো কি, বাইরে এই জন্য বলে বেড়াচ্ছে ভাই তারেকের ভরসা নাই, যদি বিট্রে করে। ইন্ডিয়া ভুলে যাচ্ছে যে সে নিজেও তো বিট্রেই করতে যাচ্ছে, তারেক বিট্রে করে দোষটা কি, কেউ কি নিজের দোষ দেখতে পায়, যে এলো একটা, সেই জন্য সে বাইরে একটা কথা ছড়াইছে, আমরা এই ইলেকশনে কে জিতবেই শুধুই তার মাত্র সম্পর্ক রাখবো, না আমরা সবার সাথে সম্পর্ক বলা তো যায় না কে জিতে যায়, সব বোধহয় ওটা বুদ্ধিমান হচ্ছে, তা আসলে যে না, সে বুদ্ধিমান করতে ও তো ওইরকমই, ওটা তো জেনে শুনে এটাও রেখে রাখলো সেকেন্ড লাইন অফ ডিফেন্স, তাদের যদি ক্ষমতা আসে তাহলে তো এটা বিরোধী দল হবে, তাহলে একেও ম্যানেজ করে রাখতে হবে না, আমার কথা শুনে উঠাবো আর বসাবো এরকম করে রাখলে হবে না, বেটার আমার জন্য। সো সেই হিসেবেই তারা জামাতের সাথে কথা বলতে বলেছে, এইভাবে লন্ডনে নিয়ে গিয়া সারা কুকের মাধ্যমে অফিসিয়ালি শফিক সাহেব বলেছে যে এটা করা হয়েছে, আমি যাচ্ছি। ব্রিটিশ গভর্নমেন্টের কিছু প্রতিনিধি দল, কথা খেয়াল রাখেন, কে প্রতিনিধি দল না, এই মুলা জুলাই সে ইংল্যান্ড চলে গেছে, দেখা করছে না, নামটা থাক, নামটা বললাম না, যে যার সাথে দেখা করছে সে ডেফিনেটলি ইন্ডিয়ান, এবং সে ঢাকায় এক সময় রয়্যাল স্টেশন চিফ ছিল, এখন লন্ডনে থাকে, চাকরি রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হওয়ার পরে সে লন্ডনে থাকে, এখন বিএনপির সঙ্গে কানেক্টেড বেশি, সবচেয়ে বেশি।
এবং সে রয়ের সাথে কাজ করে, নিজে একটা সকল কোম্পানি খুলছে, কিন্তু সে রয়ের সাথে কাজ করে এই ভান করে, এই কোম্পানির নামে সে রয়ের সাথে রিলেটেড, রিটায়ারমেন্টের পরেও। এনিওয়ে, তো এইভাবে কাজ হয়েছে, এইভাবে মানে জামাত পর্যন্ত তারা কথা বলে রাখছে। আর এগুলো পদ্ধতিতে ওকে, তা সার কথা দাঁড়ালো, ইন্ডিয়ান আধিপত্য কি ফিরবে? হাদির রক্ত কি বৃথা যাবে? এই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। আমরা যারা ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতা করি, এটা উপরে ফেলতে চাই, তাদের যে রেসপন্সিবিলিটি, তাদের দায় দায়িত্ব যা করতে হবে, এইটা যদি আমরা গাফিলতি করি তাহলে হবে না। এমনকি যারা হাসিনাকে উৎখাতের সময় অ্যাক্টিভ রোল প্লে করছে, এরা প্রত্যেকের জীবন বিপদে আছে, হাদির মতন অবস্থা হবে এদের। ফলে নিজেদেরকে রক্ষা, দেশকে রক্ষা করতে গেলে পথ একটাই, ইন্ডিয়ান আধিপত্যর আর একবার যেন চেপে না বসে, তার জন্য অ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। আর না হলে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন হাদির মতন আপনি খুন হয়ে যাবেন। সো আইদার ইন্ডিয়ান আধিপত্যের সাথে লড়াই করেন আর নিজে মারা যান, নাইলে মাঝামাঝি আমাদের জন্য কোনো রাস্তা নেই। আনাইলে প্রথম আলোর মতিউর রহমান হয়ে যান, রয়ের কাছ থেকে টাকা আনবেন, পেট ভরবে, কিন্তু সমাজে বুক ফোলায় বলতে পারবেন না আমি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে। বরং উল্টা ওটাকে ঢাকার জন্য বলবেন এই মব সন্ত্রাস, মব সন্ত্রাস, এসব গান গল্প নিয়ে আসবেন। প্রগতিশীল আপনারা কত, মুসলমান না, মুসলমান মুসলমান, পশ্চাৎপদ, এটা রাইটিস্ট। অনেকে দেখলাম আজকে ফেসবুকে লিখেছে যে বাংলাদেশি রাইটিস্ট আছে আর ইন্ডিয়ান যারা বাংলাদেশ এম্বাসিতে মিছিল করে গেছে ওরা তো রাইটিস্ট। এইসব রাইটিস্টদেরকে আমার খুব পছন্দ, বুঝছে? আমি নিউট্রাল। ও নিউট্রালিটির কথার ভিতর দিয়েছে সে ইনডাইরেক্টলি বাপ আধিপত্যকে মেনে নিচ্ছে, এই প্রসঙ্গে সে কোনো কথা বলতে রাজি না। রাইটিস্ট তার ইচ্ছা কল রাইট লেফটের জ্ঞান দিয়া সে ব্যাখ্যা করছে। রাইট কে কাকে কখন রাইট বলে? যখন সে নিজেকে লেফট মনে করে তখন সে আরেকজনকে রাইট বলে। রাইটিস্ট বলে যখন সে নিজেকে লেফটিস্ট মনে করে। আর হতে পারে সে অ্যানার্কিস্ট, কিন্তু ভাব ধরছে সে লেফটিস্ট, কারণ সে আরেকজনকে রাইটিস্ট বলে গালি দিচ্ছে। এর মানে হলো যে সে নিজেকে লেফট মনে করে। হ্যাঁ, লেফটের স্পেসিফিক অ্যাকশন, সে অ্যানার্কিস্ট, এই হলো তফাৎ। তো ওটা দিয়ে সে নিজেকে একটু আলাদা করে দেখতে চাচ্ছে, দেখাতে চাচ্ছে, কিন্তু বুঝতেছে না মূল প্রসঙ্গটা আধিপত্য। ইন্ডিয়ান আধিপত্যের বিরোধিতা করবেন আপনি না করবেন না, নাকি প্রগতিশীলতা বলে ওটাকে আপনি হজম করে দিবেন, জায়গা করে দিবেন? হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন। আপনার এগুলো লুকা ছাপা যাওয়ার, লুকায় ছাপায় টিকে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু ওপেন বলতে হবে আপনাকে যে আপনি কোন দিকে। আপনি এনসিপির মতন বোকা হলে হবে না। না প্রগতিশীলতাকে যদি আমাকে বাইর করে দেয়, না ভাই আমি 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 মব সন্ত্রাসী যারা বলতেছে ওদের সাথে থাকবো, এটা হচ্ছে এনসিপি। এটা গাধা গাধা পজিশন। ও জানে না দুদিন পরে ওকেও কিন্তু অ্যাকিউজ করবে। এবং কে জানে যে এই যে হাবিব মারার পরে যে লিস্ট আছে, ওই মারার লিস্টের মধ্যে ওদের দলের কয়জন আছে জানে না, মরার পরে বুঝবে আর কি যে মব সন্ত্রাস কাকে বলে। হাদিকে যারা মারছে এটা কি মব সন্ত্রাস? সন্ত্রাস এটা না, না কি বলে? আমি গেছি না মব সন্ত্রাসের সাথে মিছিল করছি না, বক্তৃতা দিচ্ছে না, এনসি মনে করো আমি খুব বীর। একই সাথে তারা আবার গানম্যান নিয়ে ঘোরা শুরু করছে। এনিওয়ে, শেষ কথা একটাই, ইন্ডিয়ান আধিপত্যের পক্ষে আপনি না বিপক্ষে? যদি বিপক্ষে হন আপনাকে অ্যাক্টিভলি রোল প্লে করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। যদি না পারেন, না করেন, তাহলে ইন্ডিয়ান হেজিমনির আন্ডারে তো যাবেন, যাওয়ার আগেই খুন হয়ে যাবেন। এখন চয়েস আপনারা। আমার এই শ্রোতা দর্শক সবার কাছে আমি এটাই বলবো, নিজেকে জিজ্ঞেস করেন, যদি মনে করেন যে আপনি ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে, তাহলে সেটা প্রকাশ করেন, প্রদর্শন করেন, লুকায় রাখবেন না। গোপন সমর্থক হলে লাভ নেই। আপনি না জানতে পারেন, ইন্ডিয়ানরা জানে যে আপনি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে, ফলসে তো আপনাকে খাতির করবে না।
ফলে আপনি গোপন রেখে নিতে লাভ নেই, আপনি বাঁচবেন না। সো বেটার দেশের পক্ষে থাকা, আধিপত্যকে উপরে ফেলে দেওয়ার জন্য আর একবার সব ধরনের উদ্যোগ নিয়ে, প্রচেষ্টা নিয়ে ঝাঁপাই পড়া। থ্যাংক ইউ।